धागे तकते धागे तकते धतके धतते कता गदी गिने तकते धा कतर धतते कता गदी गिने कतर धतते कता गदी गिने धा ता कतर धतते कता गदी गिने धा ता कतर धतते कता गदी गिने धा। কেমন আছেন? ভালো আছি। নমস্কার। নমস্কার, আপনি কেমন আছেন? আমি তো দিল্লি রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার দেখা পেয়ে গেলাম। হ্যাঁ, এই টাইমে আমি একটু পার্কের মধ্যে হাঁটি। আজকে শাস্ত্রীয় সঙ্গীতের বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানার আছে। এই কারেন্ট সিনারিওতে যেভাবে আমরা শাস্ত্রীয় সঙ্গীতকে দেখছি, সেই জায়গা থেকে আপনার কিছু বক্তব্য। শাস্ত্রীয় সঙ্গীত এটা তো আমাদের শাস্ত্র থেকে আসছে, তো এটা আমরা জানি। তো শাস্ত্রীয় সঙ্গীত তো একটা পরম্পরাগত মুনি ঋষি, মানে আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে এটা জেনেছি যে বেদের থেকে আসছে। নাট্যশাস্ত্র বা এগুলো তো পরে এসছে, বেদের থেকে আমাদের সঙ্গীত তো সামবেদ। এবং আমরা ধীরে 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 করে এটার কালক্রমে একটা বিবর্তন যেরকম হয়, তো সেরকম ব্যাপারটা। তো এইভাবে ধীরে ধীরে ইনস্ট্রুমেন্টাল মিউজিক এবং আপনার যেটা রিদম, পারকাশন মিউজিক, ভোকাল, তো এই সবের একটা মেলবন্ধন, মানে গীত বাদ্য নৃত্যের যে সমন্বয়। তো আমি আপনাকে মানে আমার জার্নি বা আমার যে সঙ্গীতময় যে যাত্রা, এটা নিয়ে আমি বলতে পারি। আপনি যেরকম আপনাকে আমরা প্রথম চিনি, মানে ভিজুয়ালাইজ করি এইভাবে যে পাখোয়াজ দু হাতে, এই ফরম্যাটে আপনাকে আমরা সুভাষী সব্যসাচী বলতে এই ফরম্যাটেই আমরা পাখোয়াজ শিল্পী হিসেবে আপনাকে প্রথম আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। আমি মানে পাখোয়াজের, হ্যাঁ এটা যেটা বলেছেন, কিন্তু আমার তবলা, আমার যে যাত্রা, মানে পাখোয়াজ দিয়ে শুরু হয়েছে? না, একদম না। আমার জার্নিটা প্রথমে শুরু হয়েছিল আমার বাবা শ্রদ্ধেয় শ্রী জগজ্জীবন ঘোষ মহাশয়, স্বর্গীয়, তিনি তো মধ্যে নেই আমাদের। তো শুধু আমার বাবা না, উনি আমার পিতা এবং গুরু। এবং আমার দাদু যে ছিল, মানে আমার বাবার যে কাকা, আমার বাবার বাবা অনেক ছোটবেলায় মারা যায়, কাকার কাছে মানুষ উনি, ওনার নাম ছিল হচ্ছে ক্ষিতীশচন্দ্র ঘোষ। আমার দাদুর নাম ছিল জ্যোতিষচন্দ্র ঘোষ। ওনার অকাল মৃত্যু হয়, তো কাকার কাছে বাবা যেতেন, কাকার তত্ত্বাবধানে মানুষ, এবং কাকা দাদুর কাছে এবং একদম। এবং আমি শুনেছি, আমরা তো তখন জন্মাইনি অবশ্যই। তো কাকা দাদু হচ্ছে তখনকার দিনে খুব মানে নামকরা স্কলার ছিলেন, এবং উনি শ্রদ্ধেয় পঙ্কজ কুমার মল্লিকের কাছে, তখন আধুনা বাংলাদেশ যেটা, তখন দেশভাগ হয়নি, তো পঙ্কজ কুমার মল্লিকের কাছে দীর্ঘ বছর যাবৎ তালিম নিয়েছিলেন সঙ্গীতের। তারপরে সেইটা বাবার কাছে, ওটা যেরকম হয়, ওটা ইনস্ট্যান্ট একটা পরম্পরায় ইনস্ট্যান্টলি ওটা হয়েছে, বাবা ওটাকে সঙ্গীতটাকে নিয়েছেন। এবং সেই মাধ্যম থেকে আমি, শুধু তো আমার পিতা না, উনি আমার গুরু। প্রথমে উনি আমাকে গানের দিকে, হ্যাঁ গানের দিকে নিয়ে গিয়েছিলেন একদম, কিন্তু আমার গলার একটু টনসিলের প্রবলেম জনিত সমস্যায় ঠান্ডা লাগতো খুব, তো সেটা করা হয়নি। পরবর্তীতে বাবা আমাকে তবলায় দিয়েছেন, তবলাটা শিখেছি। কিন্তু এই যে আপনি যে কোশ্চেনটা করলেন, পাখোয়াজ বাদ্যযন্ত্রটা, আমি ছোটবেলায়, আমি খুব ছোট যখন ছিলাম, আমি ভয় পেতাম এত ভারী আওয়াজে, বাবার কাছে শুনেছি। কিন্তু বাবা খুব পাখোয়াজ শেখাতে আমাকে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। বাবা তখন শান্তিপুরে থাকতেন, বাবা চাকরি সূত্রে। এবং বাবা সেখানেও, বাবার যে গুরু, ওখানেও বাবা, যার কাছে শ্রদ্ধেয় শম্ভুনাথ ভট্টাচার্য এবং স্বর্গীয় শ্রদ্ধেয় জয়দেব প্রামাণিক, বাবার যে গুরু, তাদের কাছে তালিম নিতেন। এবং তখন মাঝে মাঝে আমি যেতাম, এবং তখন ছোট খুবই, আমি 1-2 এ পড়ি, তখন পাখোয়াজটা দেখতাম, শুনতাম। কিন্তু অ্যাকচুয়ালি জার্নিটা শুরু হলো রামকৃষ্ণ মিশনে যখন ভর্তি হয়। ওই যে খণ্ডন ভব বন্দন বন্দি তোমায়, স্বামীজির গান মহারাজরা আটা লাগিয়ে বাজাচ্ছে, তখন পাখোয়াজের যে এরকম একটা ইনস্ট্রুমেন্ট হয়, এত ডিভাইন, এই যে আওয়াজ, তার যে প্রেক্ষাপট, এই সব কিছু মিলে একটা আকর্ষণ করলো আমাকে।
তখন তবলার সাথে সাথে আমি পাখোয়াজটা শুরু করেছিলাম। এইভাবে দীর্ঘ পথ চলা। এবারে যাদের কাছে শিখেছেন প্রথমে তবলা, এই গুরুদের মানে আপনি যদি একটু স্মরণ করেন কাদের কাদের কাছে শিখেছেন? দেখুন, আমি সত্যি কথা বলতে যাদের কাছে শিখেছি সেটা আমার অনেক বিভিন্ন প্রেক্ষাপটে মিশনে থেকেছি। তো সেই প্রেক্ষাপটে তখন লোকাল কিছু স্থানীয় টিচার, তাদের সান্নিধ্য পেয়েছি, কিন্তু একদম প্রথাগত, হ্যাঁ প্রথাগত একদম কিন্তু প্রথাগত তালিম প্রথমে বাবার কাছে শুরু হয়, কিন্তু পাখোয়াজের তালিম আমার শুরু হয় প্রথম বাবার গুরুর কাছে। তো ইনিশিয়ালি আমি দেখতাম তখন খুবই ছোট, অতটা বুঝতাম না, কিন্তু আমার তারপরে যাত্রা শুরু হয় আমার শ্রদ্ধেয় পণ্ডিত গুরুদাস ঘোষ মহাশয়, যিনি হাতে ধরে আমাকে শিখিয়েছেন, হাওড়া নিবাসী। এবং তারপরে পাখোয়াজ মেস্ট্রো পণ্ডিত ডালচাঁদ শর্মা কাছে আমার তালিম দীর্ঘ দিনের। হ্যাঁ, ভারতীয় পাখোয়াজ শাস্ত্রে এই দুটো নাম মানে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে গুরুদাস বাবুকে সকলেই চেনেন একদম। আর সর্বভারতীয় স্তরে যার নাম নিলেন হ্যাঁ, সে তো সর্ববিদিত, একদম। পণ্ডিত ডালচাঁদ শর্মা। হ্যাঁ, তাদের ভালোবাসা পেয়েছি। বাড়িতে থেকেই শিক্ষা গ্রহণ করেন। হ্যাঁ, এটা আমার সৌভাগ্য হয়। আমার তখন দিল্লিতে কোনো থাকার জায়গা ছিল না, এবং আমি ওনার বাড়িতে, উনি আমাকে অনুমতি দেন এবং আমি বাড়িতে থাকি। প্রথমে বাড়িতে থেকে শিক্ষা হয়, পরবর্তীতে আমি যেরকম হয় আলাদা শিখে। প্রাচীন যুগে দেখুন গুরুকুল যে সিস্টেম ছিল, আমি যখন গুরুদাস বাবু স্যারের কাছেও শিখছি, তখনও গুরুজির বাড়িতে আমাদের ঘর ছিল, মানে আমরা ওখানে খাওয়া দাওয়া, শুধু শেখা না, থাকা শোয়া বসা, এই যে একটা আনন্দ হই হুল্লোড়ের মধ্য দিয়ে এইভাবে শুরু হলো যাত্রা। কিন্তু আমি একটা টাইমে ভাবি যে পাখোয়ার যন্ত্রটাকে এরকম ভাবে বাজানো উচিত। ট্র্যাডিশনাল ওয়েতে তো সবাই গান বাজনা করছে। তো আমার বাবা একদিন আমাকে এসে বললেন যে দেখো, তবলা পাখোয়াজ তোমারটা কেন শুনবে, সবসময় চিন্তা করো, কারণ পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি স্টলওয়ার্ড রয়েছেন, তা পণ্ডিত স্বপন চৌধুরী গুরুজি, পরবর্তীতে আমি তবলা শিক্ষার আমি সৌভাগ্য লাভ করি ওনার কাছে। তো এদের যে তবলা এবং পণ্ডিত নিখিল ব্যানার্জি বা পণ্ডিত রবিশঙ্করজি, এদের পরে তোমার বাজনা কেন শুনবে, সেতার হোক আর তবলা হোক, এই যে মাইলস্টোন, আমি এটাকে খুব সিরিয়াসলি নিলাম যে নতুন কিছু করো। এই নতুন কিছু করতে করতে আমি সত্যি কথা বলতে একটা সময় আমি ফার্স্ট স্টেশনে অনেকদিন ছেড়ে দিলাম, যে নতুন কিছু কি করব, সত্যিই কি এটা করার কিছু নেই, মানে যারা বাজাচ্ছে তারা কি ভুল, এটা আমার মনে হয়েছিল না। আমি ভাবলাম না, মন থেকে উঠতে আসছে, তারা তাদের ওই ধারা নিয়ে চলছে, তারা ওই পরম্পরা নিয়ে। কিন্তু আমার বাবা এই কথাটা কেন বললেন, এটা আমি ভেবেছি, নতুন কিছু করো। এই আলোকে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমি অ্যাম্বিডেক্সটার বাজাবো, মানে দুই হাতে। আমি আমার পাখোয়াজকে বা হাতেও বাজাতাম, আবার উল্টো করে ডান হাতে, দীর্ঘদিনের চেষ্টা। এবং আমি তবলাতেও তাই চেষ্টা করি যে যদি বাজাই একটু নতুন করে বাজাবো। এই করতে 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 একটা প্যাটার্ন তৈরি হলো। আমার গুরুজি শ্রদ্ধেয় গুরুদাস ঘোষ একদিন আমাকে পণ্ডিত বিথাগলাস গুজরাটির বাড়িতে নিয়ে যায়। তা উনি বললে, বেটা তুই গিনিস বুকে নাম তোলার ক্ষমতা রাখিস, আর তুই দু হাতে বাজা। উনার মতো গুণী লোক, ব্যাপারটাকে আমি সিরিয়াস নিলাম, এটা আর কেউ পারবে না এই বলে তখন থেকে আমি ওই দু হাতে শুরু করলাম। এবারে দেখুন, সমালোচনা আলোচনা তো সবকিছু, হঠাৎ একটা যন্ত্রকে আপনি উল্টে সোজা, খারাপ বা ভালো বিভিন্ন সমালোচকরা তো সমালোচনা করবেই, কিন্তু আপনার সংকল্পে দৃঢ়। এখানে স্বামী প্রণবানন্দজির একটা উক্তি আমার মনে পড়ছে, উনি বলছেন সংকল্পে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতালগত। তো এই যে সংকল্প নিয়ে করে গেছি, প্রথমে অনেক রকম অনেকের কথা, কিন্তু প্রথম আমার যেটা অ্যাচিভমেন্ট হয় সর্বভারতীয় স্তরে 2004-এ তো আমি প্রথম হই, সেটা তো আমি ট্র্যাডিশনাল পাখোয়াজ বাজি। কিন্তু 2011-তে এই দীর্ঘ প্রচেষ্টার পরে আমি লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম ওঠে, যে আমি
রিকগনাইজ অ্যাম্বিডেক্সটার প্লেয়ার। আমি ধ্রুপদ মেলাতে বাজিয়েছিলাম, তারপরে ওরা আমার যে ভিডিও নেয়, ওরা আমার চিঠি দেয়। ধ্রুপদ মেলাতে কত সালে প্রথম? এটা 2011। 2011-তে ধ্রুপদ মেলা। হ্যাঁ, ওই 11টোই সম্ভবত, এই 11 সেপ্টেম্বর করে হবে সম্ভবত। আমাকে লিমকা মেল করে এবং আমি আনুষ্ঠানিকভাবে রেকর্ডিং পাঠাই, এবং তারপরে ওরা আমাকে সার্টিফিকেট দেয়, সংবর্ধনা দেয় যে এরকম, এটা ভেরি রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট। তো তারপরে আমার যাত্রাটা এরকম শুরু হয়েছে। আমার ছাত্রছাত্রীরা কেউ কেউ ধুয়াতে বাজানোর চেষ্টা করছে। তো এটা একটা পরম্পরাগত, একটা যেটা আপনি হয়তো জানেন যে ঘরানা গত যে সঙ্গীত, এটা আমি একটা দু হাতের মানে অ্যাম্বিডেক্সটার একটা স্ট্রাকচার তৈরি করে এটা দীর্ঘ সাধনায় রত, এবং যারা বাজাতে চাইছে তাদেরকেও আমি অনুপ্রেরণা দিচ্ছি। লাস্ট যে সবচেয়ে বড় প্রোগ্রাম ভারতবর্ষে, ডোভারল্যান্ড কনফারেন্সে আপনাদের যে দু হাতে বাজনা মানে অ্যাম্বিডেক্সটার যে বাজনা, তার একটা আমরা ঝলক দেখতে পেয়েছি। একদম। ওই অনুষ্ঠানে যারা থাকেনি তাদের জন্য আপনার কাছে মানে এই ঝলকটা দেখানোর জন্য তার প্রিপারেশন নেওয়া, মানে আপনি একা বাজাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনারা তিনজন মিলে, একজন তবলা, একজন পাখোয়াজ, একজন ঘটক, তিন ধরনের ইনস্ট্রুমেন্ট এবং দুটো হাতে, প্রত্যেকেই দু হাতে বাজাচ্ছে, এবং সেটার একটা মানে প্রাতিষ্ঠানিক যে শুরুয়াত সেটা আপনার থ্রু দিয়ে। যে এস্টাবলিশমেন্ট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একদম অবভিয়াসলি। দেখুন, যে কোনো কাজ শুরু করার আগে তার রেজাল্ট, আজকের ডেটের ছেলেমেয়েরা আপনি জানেন যে কোনো কিছু করার আগে ভাবে যে এটার ফিডব্যাক কি, যার যার কারণে দেখবেন তাদের প্রতিভা অচিরেই নষ্ট হয়ে যায় যে কোনো জিনিসে। আমাদের যখন আপনি যদি বলেন মুনি ঋষিরা যখন রিসার্চ করছেন, মানে ধ্যান সাধনা সমাধি, এগুলো তো একদিনে হয়নি, দীর্ঘদিনের রিসার্চ। তা আমি যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত, ওই জন্যই শাস্ত্র ধরে বলছি, মুনি ঋষিদের ধরে। তো অ্যাট দ্য সেম টাইম আমি এটা ভেবেছিলাম যে এই অ্যাম্বিডেক্সটার প্লেইংটা একটা নতুন সিদ্ধান্ত। তো নতুন সিদ্ধান্ত তখনই লোকে এটার গ্রহণযোগ্যতা দেয় যখন সেটাকে সমাদৃত, সবার দ্বারা যখন সেটা সমাদৃত হয়। তো আমি প্রথম লোকের বিরূপ মন্তব্য, লোকের ওই যে বললাম, আমার লিমকাতে হওয়ার পরে এটা নিয়ে লোকে একটু সিরিয়াস ভাবনা চিন্তা করলো। এবং এট দ্য সেম টাইম আমার এক ছাত্র, আমি তখন একটি পাবলিক স্কুলে আমি শিক্ষকতা করছি, সেখানে দিল্লিতে খুব নামি স্কুল বালভারতী। তো সেইখানে আমি যখন টিচার ছিলাম তখন বেশ কিছু ভালো ছাত্র পেলাম যারা আমার কাছে নিয়মিত আসতো সঙ্গীত আমার ক্লাসে, তবলার। তো আমি বারবার তাদের এটা বোঝানোর চেষ্টা করতাম যে মিউজিক ইজ নট ক্যারিকুলাম, দিস ইজ দ্য ইন্টিগ্রাল এডুকেশন, দিস ইজ দ্য পার্ট অফ দ্য ইন্টিগ্রাল এডুকেশন। তো মিউজিক এটা সঙ্গীত, কারণ সঙ্গীত দেখুন বেদের থেকে আসছে, এটা ক্যারিকুলাম কিভাবে হবে? কিন্তু এখন আধুনিক শিক্ষা ব্যবস্থায় এটা নিয়ে অনেক শিক্ষকরা চিন্তা করছেন। তো আমিও একজন শিক্ষক, আমি দিল্লি ইউনিভার্সিটিতে আছি, তো ওটা পরে আসবো। কিন্তু আমি যেটা বলছি, আমি এই যে আমার স্কুলে থাকাকালীন আমি কিছু ছাত্রকে বলেছিলাম তোমরা এইভাবে অ্যাম্বিডেক্সটার বাজাও। তার মধ্যে একটি ছাত্র ছিল প্রতিশ্রুতিমান সৌনক ব্যানার্জি, যে কিনা ডোভারল্যান্ডে বাজিয়েছে। আপনার সঙ্গে হ্যাঁ, তার এই 10 বছরের মিশন ছিল। ও ঘাটম তবলার ছাত্র, 10 বছর তবলা কর্ণাটক শেখে। আমি ওকে বলি কর্ণাটক প্লেয়িং স্টাইলটা শেখো। তো যেহেতু ওর মা ভরতনাট্যম ডান্সার ছিল, তো ও এটা আমার কথা শুনলো এবং ওটা করলো। এবং আমি একদিন ফোন করে ওকে বললাম, বছর 5 পরে যখন ও শিখছে, মানে সড়গড় হয়ে গেছে সাবজেক্টটা, তখন ওকে বললাম তুই দু হাতে বাজা, পারবি? সবসময় চ্যালেঞ্জ দিয়েছি ছাত্রছাত্রীদের, নিজেও চ্যালেঞ্জ নিয়েছি, ওদেরও দিয়েছি। তখন বললাম হ্যাঁ স্যার, চেষ্টা করব। আমি বললাম আমরা একটা নতুন ফিল্ড তৈরি করার চেষ্টা করছি। এবং আর একটা জিনিস, আমার আর একটি ছাত্র, ও খুব না, আর একটি ছাত্র এসেছিল কিছুদিন, ও দু হাতে বাজায়। তো ও ওই যেটা হয় আর কি, মানে খুব অভাবের মধ্যে, এতে গ্রামের ছেলে, এখন
আসতে পারে না। ঠিক আছে, হ্যাঁ। ও তো ভালো বাজাচ্ছে। স্বপন বলে নাম ছিল, হ্যাঁ ও ভালো বাজাচ্ছে, ও দু হাতে বাজাচ্ছে এবং ওরা তবলা বাজাচ্ছে। তবলা। এবং তার পাশাপাশি আমি আরেকজনকে পেয়ে গেলাম যে পুনেতে থাকে, সিদ্ধি বিনায়ক, আমারই কলিগ মিউজিশিয়ান। তো ওর সাথে আমি যোগাযোগ করি, আমাদের ফোনে কথাবার্তা আদান প্রদান হয় এবং আমি আরো একটা দুটো দেখতে পাচ্ছি সোশ্যাল নেটওয়ার্ক সৌজন্যে যে অনেকেই এখন এই দু হাতে বাজনাটা বাজাচ্ছে। সেটা আমাকে দেখে বাজাচ্ছে কি হ্যাঁ, বা নিজের স্বকীয়তা, সেটা আমি জানি না, কিন্তু এটা তো একটা ভালো দিশা। তার সাথে সাথে এটার একটা প্রসেস, মানে অ্যাম্বিডেক্সটার আপনারা জানেন অনেকে দু হাতে লিখতে পারে, ব্রেনের দুটো পার্ট তাদের অ্যাক্টিভ থাকে এবং দু হাতে ছবি আঁকা, এগুলো আমরা প্রায়শই দেখেছি। তো আমি রেফারেন্স পেয়ে গেলাম, রিসার্চ করতে গেলে যেরকম রেফারেন্স লাগে, তখন সবার সাথে লিয়াজও করে। তো আমি আলটিমেট, আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও করি, ট্রায়াল ভিডিও করি, ছাড়তে থাকি। আমি অ্যাম্বিডেক্সের একটা পেজও তৈরি করলাম। এর করার পর থেকে বিষয়টা ছড়িয়ে পড়ে। তারপরে ডোভারল্যান্ড থেকে আমি অফার পাই, এটা আমার কাছে দিস ওয়াজ মাই আটার সারপ্রাইজেশন, খুব আনন্দ লাগে। বাবা বেঁচে নেই, বাবা প্রথম গুরু ছিলেন। তো ডোভারল্যান্ডে বাজাই এবং খুব সাকসেসফুলি ইভেন্ট হয়, যে আপনি বুঝতে পারছেন 6টা হাত 12টা যন্ত্র, সারেঙ্গি প্লেয়ারও একটু হকচকিয়ে গেল যে ব্যাপারটা কি হবে। যে অ্যাকম্পানিমেন্ট করছে। একদম লোক এসে আমাদেরকে খুব আপ্লুত, মানে ক্ল্যাপিং তো করছেই, হ্যাঁ, এবং ব্যাক স্টেজ এটার যে বাজনার যে মানে প্রেজেন্টেশনটা, সেটা বলে একদম মানে সেই তবলা বা পাখোয়াজের যে প্রেজেন্টেশন হয়, যেভাবে শুরুয়াত হয়, সেই আঙ্গিকেই এটা করা হয়েছে। একদম ট্র্যাডিশনাল। দেখেন, ট্র্যাডিশনকে কখনো ভাঙা যাবে না, ট্র্যাডিশনকে রেখে আপনি মডার্নাইজেশনে আসতে পারেন, কিন্তু তার জন্য একটা প্রথাগত তালিম দরকার। দেখুন, আপনি কখনো ট্র্যাডিশনকে যদি আপনি স্প্লিট করেন, করে কিন্তু আপনি মডার্নাইজেশনে যখন যাবেন, সেটা কিন্তু একটা সময়ের পরে লোকে নেবে না, তার কারণ সেটা স্বাস্থ্যসম্মত না। এবং মনে রাখতে হবে, শাস্ত্রীয় সঙ্গীত করছে আমরা, একদম পরম্পরাগত, যেরকম তবলা, পাখোয়াজ, ঘাটাম, পরে আমরা কর্ণাটক বাজিয়েছি হিন্দুস্তানের পরে। তো ওভারঅল একটা আর্টিস্টের তখন ভালো লাগে যে যখন সামনে সব ক্ল্যাপিং দিচ্ছে এবং ডোভারল্যান্ডের মতো একটা প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্ম, সোলো বলতে পারেন, এটা সোলোই, দল নিয়ে আমি যাচ্ছি, ডিভাইন রাম আমার বয়সী একটা মিউজিশিয়ান, ইয়ং জেনারেশন, হ্যাঁ, এবং সেখানে এবং 2 ঘন্টা প্রায় লোকজনকে বসিয়ে রাখা। তো এটা নট এ ম্যাটার অফ জোক আমার মনে হয়। হ্যাঁ, একদম ট্র্যাডিশনাল পেশকার, স্তুতি বোল, পাখোয়াজের, এবং পরের একটা কাজ আমি তো বললাম কর্ণাটক বাজি। সব থেকে যেটা ভালো লেগেছে, এক তো ক্ল্যাপিং বা একদম প্যাকড আপ ছিল রাত্রি 2টায়, যে কলকাতার শ্রোতা যে কত ভালো সারা পৃথিবীর মধ্যে, যে ওই রাত জেগে আমাদের প্রোগ্রামটা শোনার জন্য বসে আছে। এটা একটা এক্সপেরিমেন্টিং প্রোগ্রাম, একটা তো ভয় লাগে, একটা থাকে, এই লেভেলের মঞ্চ এর আগে তো বাজিয়েছি, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হিসাবে আপনাকে নিতে হবে সবসময়। দ্বিতীয়ত, একটা আর্টিস্ট বা একটা খেলোয়াড়ের দেখবেন ড্রেসিং রুমের গল্প বলে থাকে, সেরকম আমাদের গ্রিন রুম, আমাদের তো ড্রেসিং রুম হয় না, গ্রিন রুমের গল্প। তো কখনো যদি নিজের অটোবায়োগ্রাফি লিখি, তো গ্রিন রুমের গল্পে এরকম আমি লিখতে চাই যে কর্ণধাররা তো অবশ্যই, কিছু মানুষ হুইল চেয়ারে করে এগিয়ে এসে বললো তোমরা কি করলে, ইতিহাস রচনা করলে। এই যে মানুষের আবেগ, যে সবকিছু ফেলে, মানে এই যে গ্রিন রুমের মধ্যে ঢুকে যাচ্ছে লোক, তখন বোঝা যায় যে অরিজিনাল আর্টিস্টের যে আউটকামটা, এটা আমার মনে হয়েছে, এটা যে কোনো মিশনের সাকসেস পেতে গেলে এইগুলো খুব বিরাট ম্যাটার করে। মানে আজকের আলাপ বা আড্ডাতে আমরা যে সারমর্মটা পেলাম, সেটা হচ্ছে পাখোয়াজে শুরু, এবং সেটা অ্যাম্বিডেক্সটারে গিয়ে এখনো পর্যন্ত চলছে। একদম। ভবিষ্যৎ নিশ্চয়ই আরো ভালো হবে। হ্যাঁ, আজকের আলাপ পরিচয় আপাতত এইটুকুনি, কেন আমাদের তো সময়ের একটা বাধা থাকে। আমরা পরবর্তীতে আপনার কাছে আরো প্রশ্ন নিয়ে আসবো, আশা করি আপনি আমাদেরকে একদম। এই আঙ্গিকে আরো কিছু জানাতে থাকবেন পরবর্তীতে। তো নমস্কার, আজকের মতো নমস্কার। এই পর্যন্ত, ধন্যবাদ।